স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আপনাদের সাথে আমি আছি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক আমরুল ইসলাম কাকুজি। অনেক ধন্যবাদ এবং স্বাগত একাত্তর জার্নালে সময় দিয়েছেন। আমরা নিশ্চয়ই আলোচনা শুরু করব, তবে দর্শক এক এক পর্যায়ে নানা আলোচনায় আমাদের অতিথিরাও পর্যায়ক্রমে যুক্ত হবেন। নিশ্চয়ই তখনও আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। ঘুরে ফিরে রাজনীতির খবরই আসলে সবচেয়ে বেশি, কারণ যতই নির্বাচন সামনে এগিয়ে আসছে ততই কিন্তু বেশি রাজনৈতিক খবরাখবর আছে। তার সাথে তো আইনশৃঙ্খলা বাহিনীর নানা রকম খবর আছে, ভিন্নধর্মী খবরও আমরা আসলে দেখছিলাম। আমাদের সাথে এর মধ্যে অতিথি হিসেবে যুক্ত হবেন আশা করি অন্যান্য অতিথিরা। তাদের সাথে আলোচনা শুরু করবার আগে এর মধ্যে তারা যুক্ত হয়ে নেক, আমরা আশা করি পেয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। আমরা যদি কাগজি ভাই আপনাকে একটু শুরু করি, সেটি হচ্ছে যে যত নির্বাচন সামনে আসে আমরা দেখি যে বৈদেশিক যেসব সংস্থাগুলো আছে, আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, তাদের এক ধরনের আগ্রহের জায়গা তৈরি হয়। তারা সহযোগিতার কথা বলেন এবং পর্যবেক্ষণের কথা বলেন। প্রথমত আমরা আসলে নিজেরা এখন পর্যন্ত সেই অবস্থায় যেতে পারিনি যে বৈদেশিক পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা কতটা ভালো হলো না খারাপ হলো সেই মানদণ্ডে যাওয়ার। তারপরেও যেহেতু এখনও আসছে বিভিন্ন সংস্থাগুলো, সেখান থেকে ইউর প্রধান আজকে যেটি বলেছেন যে তারা সামনে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে তারা অংশগ্রহণমূলক নির্বাচনের পাশাপাশি তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চান। আপনার কাছে কি মনে হয় তারা আসলে এটি অন্তর্ভুক্তিমূলক বলতে তারা কি বুঝিয়েছেন? অন্তর্ভুক্তিমূলক যেটার সহজ বাংলা যেটা বোঝায়, সব রাজনৈতিক দলকে নিয়ে তারপরে নির্বাচন করা। এখন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়ে গেছে। যারা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেগুলো যাচাই বাছাই চলছে, বৈধ অবৈধ সব কিছুই চলছে। এখন এর বাইরে আর এখন যাওয়ার কোনো সুযোগ নেই, যেভাবেই এখন বলুক না কেন। তো এই সব রাজনৈতিক দল যাতে নিজেদেরকে মনে করে তারা সঠিকভাবে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে এবং প্রতিযোগিতামূলক একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই নির্বাচনের স্টেক হোল্ডার হচ্ছে জনগণ, ভোটার। সেই ভোটার সঠিকভাবে ভোট দিতে পারছে কি পারছে না, এটাই হচ্ছে বিবেচ্য বিষয়। তো এইখানে এখন যে এই পর্যন্ত যে সমস্ত ঘটনা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে নির্বাচনের যে আচরণবিধি, এখনো পর্যন্ত সব রাজনৈতিক দল তাদের জায়গাগুলোতে এখনো পরিষ্কার আছে যে তারা নির্বাচনী আচরণবিধিগুলো লঙ্ঘন করছে না। এমনকি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে উত্তরবঙ্গ সফরের কথা ছিল, সেখানে তিনি পরিষ্কার করে বলছিলেন যে মৌলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন, তারপরে আবু সাঈদের কবর জিয়ারত করবেন, তারপরে জুলাই যোদ্ধাদের যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এটা ছিল একেবারে সম্পূর্ণরূপে যে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর যে মানসিকতা, সেই মানসিকতা থেকেই তিনি এই কর্মসূচিটা দিয়েছিলেন। কিন্তু যে মুহূর্তে আবার নির্বাচন কমিশন অনুরোধ জানিয়েছেন যে আপনি এটা যদি যান তাহলে আচরণবিধি লঙ্ঘন হইতে পারে, তিনি কিন্তু এইটা খুব আন্তরিকতার সঙ্গে এবং খুবই সৎ এবং সৌজন্যমূলক আচরণ করেই তিনি বলেছেন যে ঠিক আছে, তাহলে আমার এই কর্মসূচি বা উত্তরবঙ্গের কর্মসূচি থেকে তিনি বিরত রয়েছেন। এবং তিনি বলেছেন যে যেহেতু 22 তারিখ থেকেই প্রোপাগান্ডার যে শুরু হবে, সেখানেও তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে ট্রেডিশন অনুযায়ী বিএনপি আগেও যেমন করেছেন, হযরত শাহজালালের মাজার এবং শাহপরানের মাজার জিয়ারত করার মধ্যে দিয়ে নির্বাচনী কর্মকাণ্ড তিনি শুরু করবেন। তো সেই জায়গাগুলোতে তিনি আসছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে একটা বড় রাজনৈতিক দলের নেতা হয়েও কিন্তু নির্বাচন কমিশন যে অনুরোধটা করেছেন বা পরামর্শ দিয়েছেন সেটি জনাব তারেক রহমান একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে মানছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতাদের আমরা নানা জায়গায় কথা বলবার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে আমরা দেখতে পাই তারা অনেকের সাথে কথা বলছে, আমরা এই বিষয়টা নিয়ে মন্তব্য নেব। আমাদের অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সাথে একটু দর্শকদের পরিচয় করে দিতে চাই। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আছেন ডক্টর মোহাম্মদ জকরিয়া, সাবেক ভারপ্রাপ্ত সচিব
বাংলাদেশ নির্বাচন কমিশনের। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, প্রশ্নটা আসলে আপনার কাছেই রাখতে চাই যে তারেক রহমান সকল আচরণবিধি বা নির্দেশনা মানছেন, কিন্তু বিক্ষিপ্তভাবে আমরা বেশ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের শীর্ষস্থানীয় হোক বা না হোক অনেককেই নানা জায়গায় দেখতে পাচ্ছি, তারা যাচ্ছেন মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরছেন। সেই বিষয়টা আসলে কমিশনের নজরে আসছে কিনা, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। প্রথমত আমি যেটা আপনারা বলছেন আপনি, আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেব উনি আচরণবিধি মানছেন এবং ওনার প্রোগ্রাম দেওয়া, সে প্রোগ্রাম প্রস্তুতি হয়ে সম্পূর্ণ হয়ে গেছে, সেই প্রোগ্রামগুলো ক্যান্সেল করে এসেছেন যেহেতু নির্বাচন বিধিমালা অনুযায়ী যেন উনি এটা বিধিমালা লঙ্ঘন হয়, এই জন্যই স্বাভাবিক কারণেই যেটা আমাদের চেয়ারপারসন যেটা উনি নিজেই সংযত হয়েছেন, আমাদের সকল নেতাকর্মীরাও সেভাবে সংযত আশা করছি। এবং আমি নিজেও একজন প্রার্থী, আমরা চেষ্টা করছি সবাই যেন নির্বাচন বিধিমালা আমরা অনুসরণ করতে চাই। আর এই নির্বাচনটা তো দীর্ঘদিন পরে আশা করছে মানুষ অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি দীর্ঘদিন মানুষ যাকে আমরা চাই। আমি আমার এলাকাতে বলি, আমার দলও বলে, বিএনপি বিশ্বাস করে এবং বলে যে অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং নিরপেক্ষ হতে হবে এবং এখানে কোনো পক্ষপাত চলবে না। প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে, পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে, সিভিল প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে এবং রিটার্নিং অফিসারের নিরপেক্ষ থাকতে হবে, সব স্তরের কর্মকর্তা সরকারি কর্মচারী নিরপেক্ষ থাকতে হবে, প্রিজাইডিং অফিসার নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু তারপরে কিছু কিছু রাজনৈতিক দল দেখা যাচ্ছে যে করতেছে, আমি মনে হয় সবাই সংযত হওয়া উচিত। যদি তারা সত্যিকার অর্থে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ চায়, এটা তো অবশ্যই আমরা নির্বাচন আইন মানতে হবে এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সবার সহযোগিতা দরকার। এখন একটা দল মানলো, আরেকটা দল উস্কানিমূলক বক্তব্য রাখলো, ভায়োলেট করলো, এতে কিন্তু পরিবেশটা নষ্ট হচ্ছে। আমার মনে হয় যে জনগণ এটা বিচার করবে ভোট দেওয়ার সময় যে আসলে যারা নির্বাচন করতে চাচ্ছে গণতন্ত্রে বিশ্বাস করছে কিন্তু গণতান্ত্রিক আচরণ করছে না, কেউ হয়তো অনেকে আবার মানতেছে না, উস্কানিমূলক বক্তব্য রাখছে এবং উত্তেজনার সৃষ্টি হচ্ছে। আমি মনে করি এটা পরিহার করা উচিত। নির্বাচন উপলক্ষে প্রত্যেকের রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব আদর্শ আছে, উদ্দেশ্য আছে, তা প্রচার করবে মূলত সেটাই। কিন্তু সেদিকে এখন পর্যন্ত সেদিকে যাচ্ছে না, বেশিরভাগ রাজনৈতিক দলই এখনো অন্যরকম বক্তব্য রাখছে, যেটা সস্তা বক্তব্য রাখলে কিন্তু ভোটারদের এই বিষয়টা কেন নজর এড়িয়ে যাচ্ছে? ডক্টর মোহাম্মদ জকরি, আপনি আছেন আমাদের সাথে, একটু বিরতিতে আমাদের আসলে যেতে হবে। আপনার মন্তব্যটা শুনে আমরা বিরতির পর আলোচনাটা করব। আইন তো আসলে সবার জন্যই সমান হওয়ার কথা, নির্দেশনা যদি আসে সবার জন্য আসবে। অবশ্যই সবার জন্য আসবে। এই প্রশ্নটা আসলে ডক্টর মোহাম্মদ জকরিয়ার জন্য ছিল। জি, সবার জন্যই আসলে জি বলেন, প্রশ্নটা কি আইন সবার জন্য? অবশ্যই সবার জন্য, কারণ আচরণ বিধিমালা থেকে শুরু করে সবকিছু, নির্বাচনী আইন ও বিধিমালা সব প্রার্থীদের জন্য, সে স্বতন্ত্র হোক বা দলীয় হোক, সবার জন্য এবং সব রাজনৈতিক দলের জন্যই সমভাবে প্রযোজ্য। যেমন এখন বিশেষ করে যে জিনিসটা এসছে, পুলিং পার্সোনাল নিয়োগের বিষয়টা এসছে। পুলিং পার্সোনাল নিয়োগের ক্ষেত্রে যাতে খুবই সতর্ক থাকতে হবে, কারণ পুলিং পার্সোনাল বলতে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার। এই নিয়োগের ক্ষেত্রে যখন কোনো রাজনৈতিক দলের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক দলের পদ পদবি ধারণ করে আছে বা একদম বাহ্যিকভাবেই দেখা যায় যে উনি একটা রাজনৈতিক দলকে সমর্থন করে বা রাজনৈতিক দলের কর্মীর মতো আচরণ করে, এই জাতীয় লোকজনকে যাতে পুলিং পার্সোনাল নিয়োগ করা না হয়, এই ধরনের কার্যক্রম চালাতে হবে। বিশেষ করে যারা নিয়োগ দিবেন, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং যারা জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, যারা এই কাজে জড়িত থাকবেন, তারা এই বিষয়টার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যাতে এ ধরনের কোনো দলীয় মনোভাবাপন্ন
কোনো ব্যক্তি নির্বাচনী কাজে নিয়োজিত না হয়। এটি যাতে আমরা পরবর্তীতে তাদের বরাবরই বিরুদ্ধে নির্বাচনের কোনো সময় অভিযোগ আসলে না ওঠে। শুনি যে কোন জকরিয়া রকম সাহেবের আমি একটু থামাই। আমাদের বিরতির পর এসে আসলে আমরা যদি একটু কথাটা বলি, আসলে আমাদের আসলে বিরতি নিতেই হচ্ছে। ডক্টর জকরিয়া, মানে এই প্রশ্নটা আপনার কাছেও আমার থাকবে যে আমরা তো আসলে আশা করি যে নিরপেক্ষভাবে পোলিং এজেন্ট থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা যারা আছেন সবাই কাজ করবেন, কিন্তু সেখানে যখন আইনের বিষয়টা আসে বারবারই তারা যদি কোনো ব্যত্যয় ঘটান আমরা সেরকমভাবে কারো উপর আইন প্রয়োগ করতে আসলে দেখি না। এই যে ছাড় দেওয়ার মানসিকতাটা, সেটা সামনের নির্বাচনেও থাকবে কিনা আপনার কাছে কি মনে হয়? আসবো নিশ্চয়ই উত্তরটি শুনতে। দর্শক, একাত্তর জানালে বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আলোচনায় যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও একাত্তর জার্নালে। আমরা এর মধ্যে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। ডক্টর মোহাম্মদ জকরিয়া, আপনার কাছে যে প্রশ্ন রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম, আশা করি সেটির উত্তর আমরা এখন নেব। ডক্টর মোহাম্মদ জকরিয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। প্রশ্নটা ছিল ওই যে লেভেল প্লেইং ফিল্ড এবং সব দল মত এবং যারা স্বতন্ত্র প্রার্থী যারাই আছে তাদের সবার জন্য সমতা ভিত্তিক যে প্রচারণা, এই বিষয়গুলোই ছিল। এবারই সর্বপ্রথম আচরণবিধিতে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য পৃথক পৃথক অঙ্গীকারনামা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যে অঙ্গীকারনামা আগে কখনো এই ধরনের বিষয় ছিল না। এবং প্রার্থী নিজেরাও অঙ্গীকারনামা দিবেন এবং যে দল তাদেরকে মনোনয়ন দিয়েছে এবং ওই দলেও দলভিত্তিক একটা অঙ্গীকারনামা দিবেন, যাতে আচরণবিধি প্রতিপালন করে। সুতরাং এটা খুবই নতুন একটা বিষয় এবং প্রত্যেক দল এই ধরনের অঙ্গীকারনামা নির্বাচন কমিশনের কাছে দিয়েছেন, যাতে আচরণ বিধিমালা কখনো ভঙ্গ না করে, এবং প্রত্যেক প্রার্থীও এই বিষয়গুলো দিয়েছেন। সুতরাং এই দিক দিয়ে এবার এই বিষয়টার প্রতি, আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়টা প্রত্যেক প্রার্থী এবং রাজনৈতিক দল সমানভাবে এটা চিন্তা ভাবনা করছে এবং সেভাবেই তারা এগিয়ে যাচ্ছে। তারপরেও এখন কিছু কিছু বিষয় এখনই এসছে, যেটা প্রচারণা আগামী 22 তারিখ থেকে শুরু হওয়ার কথা এবং আগামী 10ই ফেব্রুয়ারি সকাল 7টা পর্যন্ত এই প্রচারণা চলবে বলে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তফসিলে। সুতরাং এর মধ্যেই কিছু কিছু অভিযোগ আমরা পত্রপত্রিকা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, জানতে পারছি, এবং কোন প্রার্থী এবং বিশেষ বিশেষ এলাকায় গিয়ে আইডি কার্ড নেওয়ার ব্যবস্থা করছে, বিভিন্ন ভোটারদের আইডি কার্ড সংগ্রহ করছে। এটা কেন করছে? এটা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন এই ধরনের কার্যক্রম। সুতরাং এই বিষয়গুলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে, এই বিষয়টার দিকে আমার মনে হয় যারা এটার পাশাপাশি আপনি নিজেও বলছিলেন যে যারা নির্বাচনের সময় যেসব প্রিজাইডিং কর্মকর্তারা থাকবেন তাদের যে দলীয় মনোভাবের যে বিষয়টি, সেটি যাতে কোনোভাবে না প্রকাশিত হয়। আমার ধারণা এই বিষয়ে আমাদের আরেকজন অতিথির আপনার কাছে একটা প্রশ্ন হয়তো ছিল, আমরা সেটাও যদি একটু শুনে নেই ফাঁকে। সেটা ছিল, উনি বলছিলেন যে দলীয় কোনো যে দলেরই হোক না, দলীয় লোককে তো চেনা যায় না। জকরিয়া সাহেব, একটা কথা, কোন প্রিজাইডিং পুলিং যাতে নিয়োজিত না হয়, কারণ আমরা এই নির্বাচনটাকে খুবই স্বচ্ছতার সাথে চিন্তা ভাবনা এবং জনগণ সেটাই চাচ্ছে। এটা অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং ফ্রি, ফেয়ার এন্ড ইম্পার্শিয়াল একটা ইলেকশন হিসেবেই দেখতে চায়, যেটা 1991 সালে যে এই ধরনের নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠিত হয়েছিল এবং সারা পৃথিবীব্যাপী যেটা প্রশংসিত হয়েছিল, সে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল, সে জাতিসংঘ থেকে শুরু করে, কমনওয়েলথ পর্যবেক্ষক থেকে শুরু করে এবং বিভিন্ন দেশের পর্যবেক্ষক থেকে শুরু করে সবাই এক বাক্যে স্বীকার করেছিল 1991 সালের নির্বাচন একটা যুগান্তকারী নির্বাচন হয়েছিল আমাদের দেশে। সুতরাং এবারের নির্বাচনেও আমরা দেখতে চাই এ ধরনের একটি নির্বাচন অনুষ্ঠিত হোক এবং দেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, যেটা বিগত 17 বছরে যেটা পারে নাই। এই 17 বছরে 35 বছর বয়স্ক পর্যন্ত লোকজন এখনো পর্যন্ত একবারের জন্য ভোট দিতে পারেনি। যারা 18 বছর বয়স হওয়ার পর থেকে এখন 35-40 বছর বয়স্ক হয়েছে, তারা একবারের জন্য ভোট দিতে পারেনি যথাযথভাবে। সুতরাং সব মানুষ এবং প্রায় এই ধরনের সিংহভাগ মানুষ এখন ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। না, সেটি তো আছে, কিন্তু
যে জকরিয়া সাহেব কথাটা হচ্ছিল আপনি বলছিলেন যে দলীয় পদ পদবীধারী কাউকে প্রিজাইডিং অফিসার করা হবে না এবং দলীয় মনোভাবাপন্ন কাউকেও করা যাবে না। দলীয় পদধারী তো আমরা বুঝলাম, কিন্তু দলীয় মনোভাবাপন্ন এটাকে আপনি কিভাবে নিরূপণ করবেন? গ্রামগঞ্জে কিন্তু প্রত্যেক শোনেন, গ্রামগঞ্জে কিন্তু কে কোন দল করে, কাকে সাপোর্ট করে এটা কিন্তু জানতে পারে। তো সেইটা থেকে তো আপনি উত্তরণ ঘটাইতে পারবেন না, পারবেন কি? না, আর এই ধরনের যেগুলো বেশি বেশি ধরনের চিহ্নিত, যেমন- হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের তারা লোকজনকে অলরেডি যাতে- প্রিজাইডিং যাতে অফিসার মানুষ হয়ে গেছে। সহজভাবে স্বাভাবিকভাবে আমি যেটা বলতে- মানুষ জানে, এই ধরনের লোকজন যাতে না দেওয়া হয়। আমি জকিরা বাইরের কথাটা আমি আরো ক্লিয়ার আনসার করতে পারবো, বিকজ আমি মাঠে আছি তো, জি। Yes, প্র্যাকটিক্যাল সিচুয়েশন কি হচ্ছে সে বলতে পারবো। আমি বলবো আপনারা শেষ করেন। জি, জি, বলুন, বলেন, আপনি বলেন, বলেন। বলেন, এটা বলেন। প্রথমত নির্বাচন এখানে দুইটা পার্ট আছে। ভোটারদের পার্ট সেটা হলো আগে, সেখানে নির্বাচন কমিশনের অংশ একটা পার্ট আছে। সকল নাগরিকের উচিত দীর্ঘদিন ধরে জকরি ভাই যেটা বললেন 35 বছর ভোট দিতে পারেনি, মানে উদ্গ্রীব হয়ে আসে ভোট দেওয়ার জন্য, তার ভোটিং পাওয়ারটা এক্সারসাইজ করার জন্য, তাকে যাকে পছন্দ তার ভোট দেওয়ার জন্য, এইটা নিশ্চিত করতে হবে। এবং আমি মনে করি সকল রাজনৈতিক দলের যদি আইন যদি ভঙ্গ করে যদি, তাহলে তো সবাই সহযোগিতা করলো না। এটা হলো একটা ফার্স্ট, মানে আমার মানে সকলেই সহযোগিতা করা উচিত, সকল রাজনৈতিক দল সহযোগিতা করা উচিত, স্বতন্ত্র প্রার্থীদের সহযোগিতা করা উচিত। এক, দুই হলো নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে পারছে কিনা তারা, তাদের কাজটা কি? প্রথম, আপনার অবশ্যই তারা মেকশিওর করা যে সবাই আইন ফলো করতেছে। দ্বিতীয় হলো প্রিজাইডিং কমিশন নিয়োগটা, পুলিশ কমিশন নিয়োগটা, সেগুলো দেখেন আপনার অনেক আমার নির্বাচন এলাকা অনেক স্কুলে আছে আপনার রাজনৈতিক ইউনিয়নের দায়িত্ব আছে, সেটা প্রিজাইডিং হবে, তাহলে কী করবেন আপনি? আমি মনে করি নির্বাচন কমিশন যারা রাজনীতি করেন এ ব্যাপারে স্ট্রিক্ট থাকা উচিত। যাদেরকে ডিক্লারেশন দেয় তারা কোনো পদে নাই, এটা ডিক্লারেশন থাকা উচিত, তারা রাজনীতি কোনো দলের পদে নাই। ওইসব যে দল রাজনীতিক দলে হোক না কেন, সে জামাত হোক আর বিএনপি হোক বা যে স্বতন্ত্র হোক। হ্যাঁ, আমার বক্তব্য তাই। জি, এই ধরনের যারা একদম সার্কুলার- দেখো, মানুষের কাছে যেটা চিহ্নিত, এই ধরনের লোক যাতে নিয়োগ দেওয়া না হয়। আমার এলাকায় এই নিয়োগ প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্ভব হবে? ব্যারিস্টার এটা সাজ্জাদ বলতে- আলী চৌধুরী, বলতে আপনি হবে। আছেন, আপনার কাছ থেকে যদি একটু মন্তব্যটা নেই। আর নিয়োগ- একই সাথে না, আরেকটি বিষয় একটু নিয়োগ আপনার কাছে আমার প্রক্রিয়াটা- প্রশ্ন সাজ্জাদ আলী, নিয়োগ সেটি প্রক্রিয়া হচ্ছে যে কেমন করা হয়? আপনাদের সাথে আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল তারা দেখা করেছেন, তাদের সাথে আপনাদের আসলে কি ধরনের আলোচনা হয়েছে? মার্কিন প্রতিনিধিরা মানে এই প্রশ্ন ব্যারিস্টার সাজ্জাদ আলীর কাছে আমার। এটা কি জামাতের প্রসঙ্গের কথা বলছেন? জি, জি। আচ্ছা, সেখানে বর্তমান প্রেক্ষাপটের, রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে কিছু যে বিষয়গুলো আলাপ হয়েছে, যেগুলো মিডিয়াগুলোতে আসছে, তার সাথে হচ্ছে নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ডের ইস্যুগুলো ডিসকাস হয়েছে। এবং নির্বাচনী যে জামাতের বিভিন্ন পরিকল্পনার ইস্যুগুলো, সাবসিকুয়েন্ট নির্বাচন, পরবর্তীতে পরিকল্পনা এবং নির্বাচনী সব নির্বাচনী পরিবেশগুলো রক্ষার ক্ষেত্রে বর্তমান ইলেকশন কমিশন কীভাবে দায়িত্ব পালন করছে, এই ব্যাপারে তাদের কমেন্টগুলো জানতে চাওয়া হয়েছে, এই ইস্যুগুলো বেসিক্যালি। সেখানে আসলে আপনারা তাদের সাথে কি ধরনের বক্তব্য দিয়েছেন? মানে লিভিং প্লেইং ফিল্ডের কথা আপনারা বারবার বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সময় আমরা দেখছি যে বলছেন যে সেটি নিশ্চিত করা হয়নি, কোনো ব্যক্তি দলকে বিশেষভাবে হয়তো সরকার নানাভাবে সহযোগিতা করছে, এরকম নানা ধরনের কথা আপনারা বলেছেন। জি, এখন মর্নিং শোজ দ্য ডে, বেসিক্যালি এই যে নির্বাচন কমিশনের কিছু ইস্যু তো একদম দালিলিক প্রমাণসহ সামনে ইতিমধ্যেই চলে এসছে। সেটা কিভাবে এসছে? যেমন নমিনেশন পেপারগুলো যখন যাচাই বাছাই করছিল নির্বাচন কমিশন, তখন দেখা যাচ্ছে কি তারা একই দল, একটা দলের একজন প্রার্থীকে একটা ইস্যুতে তার নির্বাচনের যে নমিনেশন পেপারটি সেটা বাতিল করে দিচ্ছে, ঠিক সেম ইস্যুতে আরেকজন অন্য দলের বা অন্য একটা জায়গায় তার নমিনেশন পেপারটা অ্যালাউ করছে। এরপর শুধু তাই না, আপনি কি একটু সুনির্দিষ্ট করে বলতে পারেন কোন দলের প্রার্থীর? জি, করেই বলছি। যেমন এরপর দেখেন মানিকগঞ্জের একটা কনস্টিটিউশন একজন স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির কিছু লোক তার ইলেকশন কমিশন রিটার্নিং কমিশন অফিসারের সামনেই বসেই তাকে পিটিয়ে বের করে দিয়েছে।
এরকম অনেকগুলো ইস্যুই আছে বেসিক্যালি। এখানে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার যারা আছেন তাদের সদিচ্ছার অভাবটা একদম হাতে কলমে একদম প্রতীয়মান হচ্ছে, যার কারণে এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই না, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি তারা তাদের দায়িত্বগুলো যথাযথভাবে হাতে হাতে তুলে নাও প্রাণ ঝালমুড়ি ওয়ারা ঝাঁজ প্রাণ ঝালমুড়ি ওয়ারা ঝাঁজ মুখে দিলে নাকে সয় ঝাঁঝের এই কয় লাইফে না থাকলে ঝাঁজ পুরোটাই দেয় পাস ওয়ারা ঝাঁজ প্রাণ ঝালমুড়ি, এই ঝাল সেই ঝাল। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। আমাদের দেশেও যদি এমন বিল্ডিং থাকতো তাহলে তো আর নিজেদের কাজ করতে হতো না। হবে, আমাদের দেশেও হবে এমন বিশাল নির্মাণ। ঢালাই স্পেশাল, বাংলাদেশের প্রথম ও একমাত্র র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। এই প্রযুক্তিতে দ্রুততম সময়ে সিমেন্ট তার ম্যাক্সিমাম স্ট্রেংথ অ্যাচিভ করতে পারে। ঢালাই স্পেশাল, সময় এখন নির্মাণের। নাস্তার সময় চাই আমি বাইট প্রাঞ্জলিতেই স্বাদের ডিলাইট অরেঞ্জ ম্যাঙ্গো আর অ্যাপেল জেলি মজার নাস্তা ইজিলি। বাহ, স্টাইলিশ। ওয়াও গাড়ি আমাদের গাড়ি। রিগাল ফার্নিচার কিনে পাচ্ছেন গাড়ি জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে নির্দিষ্ট ফার্নিচারে আকর্ষণীয় মূল্য ছাড়। আজই চলে আসুন আপনার কাছের রিগাল শোরুমে। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, আপনার কাছে একটু আসতে চাই প্রথমেই। সেটি হচ্ছে যে আলোচনা হয়তো মবক্রেসির বিষয়টা হয়তো ছিল, সেটি আমরা মন্তব্য নিব, কিন্তু আরেকটি বিষয় একটু মন্তব্য নিতেই চাই। সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে হাব ভোট, গণভোট যেটি হাব ভোটের, সেখানে যেন সাধারণ মানুষ ভোট দেন, তার একটি তারা প্রচারণা চালাবেন বা সরকারের পক্ষ থেকে এক ধরনের উদ্যোগ নেওয়া হবে। এবং আজকে দুজন উপদেষ্টাও বলেছেন যে হাব ভোটে যেন মানুষ ভোট দেয়। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি উঠে যাওয়ার আগে যে পয়েন্ট আমরা আলাপ করছিলাম তার মিস করবো। সেকেন্ডে যেটা এখন রিসেন্টলি যেটা আমার এলাকা নির্বাচন এলাকায় চাষিয়ার বলে একটা ইউনিয়ন আছে, আর একটা হলো রামনায়ারপুর। ওখান থেকে এনজিও বলে যে এটা পাবা, তোমাদের ভোটার আইডি কার্ডটা দাও। গরিব মানুষের ভোটার আইডি কার্ড, এটা বিএনপি লোকজন ভোটার আইডি কার্ড নিয়ে নিচ্ছে। তাহলে ফলশ্রুতি কী হবে? এই ভোটার আইডি কার্ড ছাড়া ভোট দিতে পারবে না, ভোট দিতে পারবে। এই যে এইটা নির্বাচন কমিশন তো এইগুলো এই ব্যাপার কোনো নিশ্চয় থাকে যে অফেন্স। আমার পাসপোর্ট, আমার ভোটার আইডি কার্ড আমার কাছে থাকবে, নোবডি এলস। নেওয়াটা অপরাধ, অন্য কারোর কাছে থাকা এটা অপরাধ, ফৌজদারি অপরাধ। নির্বাচন কমিশন থেকে ডিরেকশন থাকা উচিত, এসব যে চিঠি থাকা উচিত যে কোনো ভোটার আইডি কার্ড কারো নিলে সেটা অফেন্স, পুলিশকে দিতে হবে, ইমিডিয়েটলি 999 টেকনিক্যাল যেন অ্যাকশনে দেয়, সো দ্যাট ইট স্টপ, ইট হ্যাজ টু বি স্টপ। এটা কি কেমন কী হচ্ছে এটা? আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, এই অল ডিভাইসেস না এই ধরনের হয়ে থাকলে আপনি তো নিজে প্রার্থী হিসাবে আপনি অবশ্যই এটা অভিযোগ করতে পারেন থানায়, বা এটা তো বেআইনি। আমি করতে পারি না, আমি বললাম তার বিচ্ছিন্ন একটা ঘটনা। নির্বাচন কমিশন সার্কুলার চিঠি হিসেবে করক যে যদি কেউ এটা করে, যদি নির্বাচন কমিশন এটা তো কাউকে না কাউকে তো এই বিষয়গুলো অভিযোগ করতে হবে, জানাতে হবে। এটিকে কোনো দলের পক্ষ থেকে করা হচ্ছে নাকি সাধারণ বিভিন্ন এলাকার লোকজন তারা করছেন? আমার কথা হলো, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি এক ধরনের প্রচারণা চলছে। আমি বলতে চাচ্ছি না দলের কথা, আমি শুধু বলতে চাচ্ছি নিচ্ছে, আমার দুটি এলাকাতে নিচ্ছে। কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে তো আসলে এই ধরনের অনেক ছবি, বক্তব্য আমরা আসলে দেখি ছড়িয়ে পড়েছে। এটা সারা দেশব্যাপী এটা সমস্যাটা হবে। বিভিন্ন এনজিও আছে, এইসব টাকা দেবে, এটা দেবে, কম্বল দেবে, চাউল দেবে, এই কথা বলে তুলে নিচ্ছে, নিয়ে তারা ভোট দিতে পারবে না। তাহলে ওই কেন্দ্রটা সে হয়তো অন্য পার্টি জিতে যাবে। এটা বন্ধ করতে হবে সারা বাংলাদেশে, ফেয়ার ইলেকশনের জন্য। মানুষজন আমার ভোটটা এটাকে বাধাগ্রস্ত করছে, দাও, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা করতে হবে। না, আমার বক্তব্য হলো এ ধরনের যদি হয়ে থাকে স্পেসিফিক আপনি প্রার্থী হিসাবে বা আপনার অন্য যে কেউ যারা এগ্রিভড, তারা অবশ্যই নির্বাচন কমিশন এ ধরনের অভিযোগ করুক। অভিযোগ করলে তো নির্বাচন কমিশন আমলে নেবে এই বিষয়গুলো। আমি একটা ইন্ডিভিজুয়াল, তাহলে ইন্ডিভিজুয়াল হয়ে সাবজেক্টিভ হয়ে গেল। আমি কমন একটা সার্কুলার ইস্যু করুক না, ওরা দিস অফেন্স। তারা অনেক সময় সার্কুলার ইস্যু করে না, সার্কুলার ইস্যু করার জন্য বিষয়গুলো তো নজরে আনতে হবে।
এ নজরে না আনলে তো অর্থাৎ কাউকে প্রার্থী না কাউকে হিসেবেও যে অভিযোগ করতে হবে। দায়িত্বের আমরা- জায়গাটি আমরা- সেটি আমরা- আসলে বলছেন আমাদের অতিথি যে আপনি যদি প্রার্থী হিসেবেও যদি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টির সামনে তুলে নিয়ে আসেন তাহলে হয়তো বা কোনো একটি ব্যবস্থা করা যাওয়ার সুযোগ থাকবে। যেটি আসলে তখন আপনার কাছে প্রশ্ন ছিল যে সরকার যে ভোটের পক্ষে এক ধরনের অবস্থান নিয়েছে এবং প্রচারণা চালানোর কথাও বলেছে, সে বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই। আইনজীবী সাহেব বলবো না রাজনৈতিক কর্মী সাহেব বলবো? আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আইনজীবী হিসেবে বলতে হয় সরকার দরকার কি? সরকার যদি নিজে ক্যাম্পেইন করে যদি, তাহলে সরকার নিজে অর্গানাইজ করে ফেলতে পারতো। হাত দেওয়া যুক্ত হয়েছে, যদি ভোটের প্রস্তাব আসছে তাহলে আমার মনে হয় যে এটা ঠিক না। এটা লয়ার হিসেবে বলছি, এটা সরকার অর্গানাইজ করে তো এটাই আইন। আর সরকার যদি আবার যদি ক্যাম্পেইন করে যদি, তাহলে তো ভোটের প্রস্তাব আসলো কেন? তাহলে সরকার যারা না ভোট দেবে তাহলে সরকারের সঙ্গে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছেন এই জিনিসটা? মানে একটা লোক ধরেন আমি 10টা ভোটে 2টা ভোট না ভোট পড়লো, 2টা লোক চ্যালেঞ্জ করছে সরকারের সিদ্ধান্তকে। সো দিস ইজ অ্যাকচুয়ালি বিতর্কের সৃষ্টি চলে যাবে। আর ধরুন আমরা তো মোটামুটি ঐক্যমত আছি। আর এই নির্বাচন কমিশন যে প্যাকেজ ঢুকেছে আর কি, প্যাকেজের মধ্যে এই 4টা প্যাকেজ ঢুকেছে, আমি জানি না কেন ঢুকেছে। এটা আই হ্যাভ রিজার্ভেশন আছে, পার্সোনাল রিজার্ভেশন। আমি অনেকগুলো আছে, অনেক দু একটা নাও আছে। তো আমি নিজেও কনফিউজ, আমি হোয়াট টু ডু। মানে আমি জানি না ভোটাররা কীভাবে, ভোটাররা যদি তার ঠান্ডা মাথায় চিন্তা করে যদি কনফিউজ হয়ে যাবে গিয়ে। কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক, এটা পার্ট বাই পার্ট করা উচিত ছিল। ABCD করে দিলে ভালো হতো, তাহলে ঠিক চিহ্ন দিতে পারলে ভালো হতো এটা আর কি। তাই এনে কেছি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমার দলের যার সিদ্ধান্ত ব্যারিস্টার সাজ্জাদ আলী, আপনার কাছে কি মনে হয়? আমার একই বক্তব্য। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, 17 বছরে আসলে একটা ফ্যাসিস্ট রেজিমকে, যেটা কোনো রাজনৈতিক দল 17 বছর চেষ্টা করে ভাঙতে পারেনি, ছাত্র জনতা ঠিক আবাবিল পাখির মতো সে এটা ভেঙে চুরমার করে দিয়েছে। এবং সেই অভ্যুত্থান এবং ইয়ার ফসল হচ্ছে এই বর্তমান সরকার। এই বর্তমান সরকারের লেজিটিমেসি নিয়ে বৈধতা নিয়ে অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এই গণভোটটা। এখন গণভোটটা শুধু বাংলাদেশে প্রথম হচ্ছে না, এটা বাংলাদেশে আগে দুবার হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেও হয়েছে। যেমন ব্রেক্সিট হয়েছে ব্রিটেনে, সেখানে কিন্তু সরকার প্রায় 9 বিলিয়ন পাউন্ড খরচ করে বুকলেট ছাপিয়ে ঘরে ঘরে পাঠিয়েছে। কেন? যেন তা ব্রেক্সিটের ইস্যুটাকে মানুষ জানে, বুঝে এবং ইউরোপিয়ান ইউনিয়নে থাকার জন্য। আমি একটু শেষ করি স্যার, আমি একটু শেষ করি। থেকে কোনো ক্যাম্পেইন করা নেই। আচ্ছা স্যার, আমি শেষ করি। যেমন বাংলাদেশের প্রথম যে গণভোটটা হলো 1977 সালে হানা ভোট, সেখানেও কিন্তু স্যার আমি একটু শেষ করি। তখন কিন্তু সেখানেও কিন্তু তৎকালীন সরকার কিন্তু হা ভোটের পক্ষে পজিটিভলি বিভিন্নভাবে দেয়াল লিখন করে পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছে। এখন এই গণভোটটার ইস্যুটা কি? এই গণভোটটার ইস্যুটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন কমিশন অথবা পিএসসিতে সরকারি দল বিরোধী দলগুলো উভয়ের যৌথ পার্টিসিপেশন থাকবে। সংবিধান সংশোধন করতে পারবে না কে একচ্ছত্রভাবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার থাকবে, বা নারী প্রতিনিধিদের ক্রমবর্ধমানভাবে অংশগ্রহণ বাড়বে, বা 10 বছরের বেশি কে প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে, উচ্চ কক্ষ নামে আরেকটা কক্ষ গঠিত হবে, বা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালেন্স হবে। এই ইস্যুগুলোকে সবগুলো একটা 4টা প্রশ্নের মধ্যে কনডেন্স করে একটা হানা ভোট করা হয়েছে। এখন কথাটা হচ্ছে হা ভোটের পক্ষে প্রচারণাটা এই জন্য করতে হচ্ছে কারণ না ভোটের পক্ষে প্রচারণা হচ্ছে। কারণ বাংলাদেশে একটা ফ্যাসিস্ট রেজিম আছে, যারা বাংলাদেশের ভোটার তারা না ভোটের পক্ষে আছে, কাজ করছে ইমপ্লাইটলি। আপনি যখন সামাজিক মাধ্যমগুলিতে দেখবেন সেখানে প্রচারণা হচ্ছে। এখন যদি কোনো কারণে না ভোট এই জন্য সরকার করতেছে না, হ্যাঁ, এখন না ভোটের পক্ষে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রচারণা হচ্ছে। এখন এই সরকার করছে কেন? সরকার করছে মানুষকে তো জানাতে হবে, কারণ স্যার নিজেই বলছে, স্যার নিজেই কনফিউজড যে বেসিক্যালি এখানে এতগুলো প্রশ্ন জনগণ কিভাবে জানবে? জনগণকে তো অ্যাওয়ার্ড না, সেটি তো নিশ্চয়ই হচ্ছে কি গণভোটে আপনি কি সেখানে ভোট দিবেন কোন বিষয়টি সেটা উল্লেখ করা আছে। কিন্তু যে কোনো ভোটের আমরা যদি স্বাধীনতার কথা বলি, মত প্রকাশের স্বাধীনতা, সেটি হা হোক বা না হোক, যার যেটার কাছে তার মনে হবে সে সেটা প্রকাশ করবে। কিন্তু যখন যেটা আমাদের একজন অতিথিও বলছিলেন যে যদি একজন মানে
সরকারের challenge হবে। চ্যালেঞ্জ, হ্যাঁ, সরকারের পক্ষ থেকেই যদি হার পক্ষে আগে থেকে এক জায়গায় অবস্থান নিয়ে নেয়, তখন সাধারণ মানুষের মধ্যে তো এক ধরনের দ্বন্দ্ব তৈরি হবে যে তাহলে আমার ভোটটা তো বা আমার মতামতটা খুব একটা গুরুত্ব তো পাচ্ছে না এখানে, কারণ সকল মতের সাথে সবাই একমত হবে, বিষয়টা তো সেরকম না। গভর্নমেন্ট প্রচারণা আমি করছে, এই ব্যাপারে গভর্নমেন্ট তো ফোর্স করছে না ভোট দিতে। আমি ভোট তো দিবে সে বুথে গিয়ে, হা অথবা না, সে তার ইচ্ছায়। সে যদি জুলাই অভ্যুত্থানের সংস্কারগুলো চায়, কারণ এটা এই জন্য করতে হচ্ছে, যেমন 91 সালে 3টা দলের মধ্যে একটা লিখিত এগ্রিমেন্ট হয়েছিল, ওই 3 দলই কিন্তু প্রচারণা চালিয়েছে ওই ইয়ার পক্ষে, যেটা হচ্ছে যেটা গণভোট হয়েছিল তার পক্ষে। কিন্তু এখন যেটা হচ্ছে 84টা যে প্রস্তাবনা আছে, সেই 84টা প্রস্তাবনার ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও 71 জার্নালে। ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, আপনার কাছে একটু আসতে চাই প্রথমেই, সেটি মহব্বত যে আলোচনা হয়তো মহব্বত কেসের বিষয়টা হয়তো ছিল, সেটি আমরা মন্তব্য নিব, কিন্তু আরেকটি বিষয় একটু মন্তব্য নিতেই চাই, সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে হা ভোট, গণভোট যেটি হা ভোটের, সেইখানে যেন সাধারণ মানুষ ভোট দেন, তার একটি তারা প্রচারণা চালাবেন বা সরকারের পক্ষ থেকে এক ধরনের উদ্যোগ নেওয়া হবে, এবং আজকে দুজন উপদেষ্টাও বলেছেন যে হা ভোটে যেন মানুষ ভোট দেয়। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি উঠে যাওয়ার আগে যে পয়েন্ট আমরা আলাপ করছিলাম, তার মিস করবো। সেকেন্ডে যেটা এখন রিসেন্টলি যেটা আমার এলাকা, নির্বাচন এলাকায় চাষিয়ার বলে একটা ইউনিয়ন আছে, আর একটা হলো রামনায়ারপুর, ওখান থেকে এনজিও বলে যে এটা পাবা, তোমাদের ভোটার আইডি কার্ডটা দাও। গরিব মানুষের ভোটার আইডি কার্ড, এটা বিএনপি লোকজন ভোটার আইডি কার্ড নিয়ে নিচ্ছে। তাহলে ফলশ্রুতি কী হবে, এই ভোটার আইডি কার্ড ছাড়া ভোট দিতে পারবে না, ভোট দিতে পারবে। এই যে এইটা নির্বাচন কমিশন তো এইগুলো এই ব্যাপারে কোনো নিশ্চয় থাকে যে অফেন্স। আমার পাসপোর্ট, আমার ভোটার আইডি কার্ড আমার কাছে থাকবে, নোবডি এলস। নেওয়াটা অপরাধ, অন্য কারোর কাছে থাকা এটা অপরাধ, ফৌজদারি অপরাধ। নির্বাচন কমিশন থেকে ডিরেকশন থাকা উচিত, এসব যে চিঠি থাকা উচিত যে কোনো ভোটার আইডি কার্ড কারো নিলে সেটা অফেন্স, পুলিশকে দিতে হবে, ইমিডিয়েটলি 999 টেলিফোন যেন অ্যাকশনে দেয়, সো দ্যাট ইট স্টপ, ইট হ্যাজ টু বি স্টপ। এটা কি কেমন কী হচ্ছে এটা? আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, এই অল ডিভাইসেস না, এই ধরনের হয়ে থাকলে আপনি তো নিজে প্রার্থী হিসাবে আপনি অবশ্যই এটা অভিযোগ করতে পারেন থানায়, বা এটা তো বেআইনি। আমি করতে পারি না, আমি বললাম তার বিচ্ছিন্ন একটা ঘটনা। নির্বাচন কমিশন সার্কুলার চিঠি হিসেবে করক যে যদি কেউ এটা করে, যদি নির্বাচন কমিশন এটা তো কাউকে না কাউকে তো এই বিষয়গুলো অভিযোগ করতে হবে, জানাতে হবে। এটি কি কোনো দলের পক্ষ থেকে করা হচ্ছে নাকি সাধারণ বিভিন্ন এলাকার লোকজন তারা করছেন? আমার কথা হলো, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি এক ধরনের প্রচারণা চলছে। আমি বলতে চাচ্ছি না দলের কথা, আমি শুধু বলতে চাচ্ছি নিচ্ছে, আমার 2টি এলাকাতে নিচ্ছে। কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে তো আসলে এই ধরনের অনেক ছবি, বক্তব্য আমরা আসলে দেখি ছড়িয়ে পড়েছে। এটা সারা দেশব্যাপী এটা সমস্যাটা হবে। বিভিন্ন এনজিও আছে, এইসব সেরকম টাকা দেবে, এটা দেবে, কম্বল দেবে, চাউল দেবে, এই কথা বলে তুলে নিচ্ছে, নিয়ে তারা ভোট দিতে পারবে না। তাহলে ওই কেন্দ্রটা সে হয়তো অন্য পার্টি জিতে যাবে। এটা বন্ধ করতে হবে সারা বাংলাদেশে, ফেয়ার ইলেকশনের জন্য। মানুষজন আমার ভোটটা এটাকে বাধাগ্রস্ত করছে, দাও, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা করতে হবে। না, আমার বক্তব্য হলো এই ধরনের যদি হয়ে থাকে স্পেসিফিক আপনি প্রার্থী হিসাবে বা আপনার অন্য যে কেউ যারা এগ্রিভড, তারা অবশ্যই নির্বাচন কমিশন এই ধরনের অভিযোগ করুক। অভিযোগ করলে তো নির্বাচন কমিশন আমলে নেবে এই বিষয়গুলো। আমি একটা ইন্ডিভিজুয়াল, তাহলে ইন্ডিভিজুয়াল হয়ে সাবজেক্টিভ হয়ে গেল। আমি কমন একটা সার্কুলার ইস্যু করুক না, ওরা দিস অফেন্স, তারা অনেক সময় সার্কুলার ইস্যু করে না, সার্কুলার ইস্যু করার জন্য বিষয়গুলো তো নজরে আনতে হবে। অর্থাৎ প্রার্থী হিসেবেও যে দায়িত্বের জায়গাটি, সেটি আসলে বলছেন আমাদের অতিথি, যে আপনি যদি প্রার্থী হিসেবেও যদি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টির সামনে তুলে নিয়ে আসেন, তাহলে হয়তো বা কোনো একটি ব্যবস্থা করা যাওয়ার সুযোগ থাকবে। যেটি আসলে তখন আপনার কাছে প্রশ্ন ছিল যে সরকার যে হা ভোটের পক্ষে এক ধরনের অবস্থান নিয়েছে এবং প্রচারণা চালানোর কথাও বলেছে, সেই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই। আইনজীবী সাহেব বললো না রাজনীতি কর্মী সাহেব বলবো, আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আইনজীবী সাহেব বলতে হয় সরকার দরকারকে, সরকার যদি নিজে ক্যাম্পেইন করে, যদি তাহলে সরকার নিজে অর্গানাইজ করে ফেলতে পারতো। হাত দেওয়া যুক্ত হয়েছে, যদি ভোটের প্রস্তাব আসছে, তাহলে আমার মনে হয় যে এটা ঠিক হবে, ঠিক না। এটা লয়ার হিসেবে বলছি, এটা সরকার অর্গানাইজ করে তো এটাই আইন। আর সরকার যদি আবার যদি ক্যাম্পেইন করে, যদি তাহলে তো ভোটের প্রস্তাব আসলো কেন? তাহলে সরকার যারা না ভোট দেবে, তাহলে সরকারের সঙ্গে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছেন এই জিনিসটা? মানে একটা লোক, ধরেন আমি 10টা ভোটে 2টা ভোট না ভোট পড়লো, 2টা লোক চ্যালেঞ্জ করছে সরকারের সিদ্ধান্তকে,
সো দিস ইজ অ্যাকচুয়ালি বিতর্কের সৃষ্টি চলে যাবে। আর ধরুন আমরা তো মোটামুটি ঐক্যমত আছি, আর এই নির্বাচন কমিশন যে প্যাকেজ ঢুকেছে আর কি, প্যাকেজের মধ্যে এই 4টা প্যাকেজ ঢুকেছে, আমি জানি না কেন ঢুকেছে, এটা আই হ্যাভ রিজার্ভেশন আছে, পার্সোনাল রিজার্ভেশন। আমি অনুগুণে হ্যাঁ আছে, দুই একটা নাও আছে। তো আমি ধরুন আমি নিজেও কনফিউজ, আমি হোয়াট টু ডু। মানে আমি জানি না ভোটাররা কীভাবে, ভোটাররা যদি তার ঠান্ডা মাথায় চিন্তা করে যদি কনফিউজ হয়ে যাবে গিয়ে। তো আমার মনে হয় যে এটা ঠিক, এটা পার্ট বাই পার্ট করা উচিত ছিল। ABCD করে দিলে ভালো হতো, তাহলে ঠিক চিহ্ন দিতে পারলে ভালো হতো এটা আর কি। তাই এখানে কেছি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমার দলের যার সিদ্ধান্ত, ব্যারিস্টার সাজ্জাদ আলী, আপনার কাছে কি মনে হয়? আমার একই বক্তব্য। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, 17 বছরে আসলে একটা ফ্যাসিস্ট রেজিমকে, যেটা কোনো রাজনৈতিক দল 17 বছর চেষ্টা করে ভাঙতে পারেনি, ছাত্র জনতা ঠিক আবাবিল পাখির মতোই সে এটা ভেঙে চুরমার করে দিয়েছে, এবং সেই অভ্যুত্থান এবং ইয়ার ফসল হচ্ছে এই বর্তমান সরকার। এই বর্তমান সরকারের লেজিটিমেসি নিয়ে, বৈধতা নিয়ে অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এই গণভোটটা। এখন গণভোটটা শুধু বাংলাদেশে প্রথম হচ্ছে না, এটা বাংলাদেশে আগে দুবার হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেও হয়েছে। যেমন ব্রেক্সিট হয়েছে ব্রিটেনে, সেখানে কিন্তু সরকার প্রায় 9 বিলিয়ন পাউন্ড খরচ করে বুকলেট ছাপিয়ে ঘরে ঘরে পাঠিয়েছে। কেন? যেন তার ব্রেক্সিটের ইস্যুটাকে মানুষ জানে, বুঝে, এবং ইউরোপিয়ান ইউনিয়নে থাকার জন্য। আমি একটু শেষ করি। থেকে কোনো ক্যাম্পেইন করা নেই। আচ্ছা স্যার, আমি যেমন বাংলাদেশের প্রথম যে গণভোটটা হলো 1977 সালে হানা ভোট, সেখানেও কিন্তু স্যার আমি একটু শেষ করি, তখন কিন্তু সেখানেও কিন্তু তৎকালীন সরকার কিন্তু হা ভোটের পক্ষে পজিটিভলি বিভিন্নভাবে দেয়াল লিখন করে পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছে। এখন এই গণভোটটার ইস্যুটা কি? এই গণভোটটার ইস্যুটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন কমিশন অথবা পিএসসিতে সরকারি দল, বিরোধী দলগুলো উভয়ের যৌথ পার্টিসিপেশন থাকবে। সংবিধান সংশোধন করতে পারবে না কে একচ্ছত্রভাবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার থাকবে, বা নারী প্রতিনিধিদের ক্রমবর্ধমানভাবে অংশগ্রহণ বাড়বে, বা 10 বছরের বেশি কে প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে, উচ্চ কক্ষ নামে আরেকটা কক্ষ গঠিত হবে, বা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালেন্স হবে। এই ইস্যুগুলোকেই সবগুলো একটা 4টা প্রশ্নের মধ্যে কনডেন্স করে একটা হানা ভোট করা হয়েছে। এখন কথাটা হচ্ছে, হা ভোটের পক্ষে প্রচারণাটা এই জন্য করতে হচ্ছে কারণ না ভোটের পক্ষে প্রচারণা হচ্ছে। কারণ বাংলাদেশে একটা ফ্যাসিস্ট রেজিম আছে, যারা বাংলাদেশের ভোটার, তারা না ভোটের পক্ষে আছে, কাজ করছে ইমপ্লাইটলি। আপনি যখন সামাজিক মাধ্যমগুলিতে দেখবেন, সেখানে প্রচারণা হচ্ছে। এখন যদি কোনো কারণে না ভোট এই জন্য সরকার করতেছে না, হ্যাঁ, এখন না ভোটের পক্ষে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রচারণা হচ্ছে। এখন এই সরকার করছে কেন? সরকার করছে মানুষকে তো জানাতে হবে, কারণ স্যার নিজেই বলছে, স্যার নিজেই কনফিউজড যে বেসিক্যালি এখানে এতগুলো প্রশ্ন জনগণ কিভাবে জানবে, জনগণকে তো অ্যাওয়ার্ড না, সেটি তো নিশ্চয়ই হচ্ছে কি গণভোটে আপনি কি সেখানে ভোট দেবেন কোন বিষয়টি সেটা উল্লেখ করা আছে, কিন্তু যে কোনো ভোটের আমরা যদি স্বাধীনতার কথা বলি, মত প্রকাশের স্বাধীনতা, সেটি হা হোক বা না হোক, যার যেটার কাছে তার মনে হবে সে সেটা প্রকাশ করবে। কিন্তু যখন যেটা আমাদের একজন অতিথিও বলছিলেন যে যদি একজন মানে সরকারের চ্যালেঞ্জ, হ্যাঁ, সরকারের পক্ষ থেকে যদি হার পক্ষে আগে থেকে এক জায়গায় অবস্থান নিয়ে নেয়, তখন সাধারণ মানুষের মধ্যে তো এক ধরনের দ্বন্দ্ব তৈরি হবে যে তাহলে আমার ভোটটা তো বা আমার মতামতটা খুব একটা গুরুত্ব তো পাচ্ছে না এখানে, কারণ সকল মতের সাথে সবাই একমত হবে, বিষয়টা তো সেরকম না। গভর্নমেন্ট প্রচারণা করছে, গভর্নমেন্ট ফোর্স করছে না ভোট দিতে। ভোট তো দিবে সে বুথে গিয়ে, হা অথবা না, সে তার ইচ্ছায়। সে যদি জুলাই অভ্যুত্থানের সংস্কারগুলো চায়, কারণ এটা এই জন্য করতে হচ্ছে, যেমন 91 সালে 3টা দলের মধ্যে একটা লিখিত এগ্রিমেন্ট হয়েছিল, ওই 3 দলই কিন্তু প্রচারণা চালিয়েছে ওই ইয়ার পক্ষে, যেটা হচ্ছে যেটা গণভোট হয়েছিল তার পক্ষে। কিন্তু এখন যেটা হচ্ছে 84টা যে প্রস্তাবনা আছে, সেই 84টা প্রস্তাবনার প্রায় 84টাতেই বিভিন্ন দলের বিভিন্ন অবজেকশনগুলো আছে, যার কারণে গভর্নমেন্টকে এই পলিসি ডিসিশন হিসেবে এই পথেই হাঁটতে হচ্ছে। এবং এটা আসলে জুলাইয়ের পক্ষে যারা, বা স্যার নিজেও কিন্তু আমি দেখেছি স্যারকে জুলাইয়ে কিন্তু স্যারের ভূমিকাটা, আমাদের হাইকোর্টের স্যার বারের প্রেসিডেন্ট হিসেবে এবং আমাদের সিনিয়র হিসেবে স্যার কিন্তু বুক চেতিয়ে দাঁড়িয়েছেন, এবং আমি দেখেছি স্যারকে, এবং আমার স্যারের যে সাহস, আমার মনে হচ্ছে আমরা কি ইয়াং, স্যার আমাদের চেয়ে বেশি ইয়াং।
কিন্তু আনফরচুনেটলি স্যার একটা দলের প্রতিনিধি হওয়ার কারণে হয়তো দলের সিদ্ধান্ত অনুযায়ী স্যার এভাবে কথা বলছেন। না 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 কিন্তু মুলায়েম যারা হা ভোটের পক্ষেই প্রচারণা করছে এবং গভর্নমেন্ট তো এই জুলাইয়ের ফল, গভর্নমেন্টকে তো এখানে শেখ হাসিনা তার কোনো সংবিধান মেনে পালিয়ে যায়নি। শেখ হাসিনা সংবিধানকে ভেকুয়াম রেখে পালিয়েছে এবং এই ভেকুয়ামটা এই সরকারি এসে ফিল আপ করেছে এবং এটার বৈধতার কিছু ইস্যু আছে। স্যার আমাদের আমি আনসার করবো, জি জি আনসার করবো। পদ্মপরিতে শুনেন, আমি একটা পয়েন্ট বলি আপনাকে, এতগুলো কথা মধ্যে নারীদের পার্লামেন্টে বা সব জায়গায় অংশগ্রহণে প্রাধান্য দেওয়া। জামাতে ইসলামে কজন নারীদের নমিনেশন দিয়েছে সারা বাংলাদেশে? দেখেন তো, বলেন। স্যার নারীদের নমিনেশন দেয়নি, কিন্তু সব প্রচারণায় নারীরা সবচেয়ে এগিয়ে আছে। ঐক্যমত কমিশনের ইয়ে ছিল অন্তত ত্রয়োদশ সংসদে 5% নারীর ইয়ে দেবে এবং ভবিষ্যতে আবার 10%, চতুর্দশে গিয়ে 10%। জামাতের নিয়ত তো ভালো, সেই জন্য সেজন্য তো জামাত নারীদের সারা বাংলাদেশে নারী স্বাধীনতা বলছেন না যে একজনও পাইল না কেন? সেটা সময় সাপেক্ষে বাড়বে। একসময় স্যার জামাতের লয়ারও ইনক্লুড করা হয়তো না অ্যাক্টিভিটিতে। এখন তো আমরা স্যার লয়াররা মাঝে মধ্যে জামাতে আমি লয়ার না, নারীর কথা বললাম। একটা পয়েন্ট আমরা 81 পয়েন্ট বললেন, একটা 1977 সালে, একটা 1985 সালে, একটা 1991 সালে। 91 সালের গণভোট হয়েছিল একটা ইস্যুর উপরে। আমরা এটা কি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা ইয়েতে যাবো কিনা, পার্লামেন্টারি ফর্মে যাবো কিনা, এটাই ছিল 91 এর গণভোট। তো সেটা এই তিনটা গণভোটেই কিন্তু আমাদের সাংবিধানিক ভাবে গণভোটের যে বিধান ছিল সেই অনুসারে হয়েছে। এবারেই সর্বপ্রথম এই গণভোটের বিষয়টা কিন্তু সংবিধানে নেই। এই সংবিধানে গণভোটের সংবিধানে ছিল না স্যার, 91 ছিল না স্যার, কখনোই ছিল না বাংলাদেশে। শুনেন, করতে চাই না। 91 গণভোটে ছিল, 91 সময় গণভোটে ছিল, সব সময় ছিল, 77 ছিল, 85 ছিল। গণভোট বাতিল করলো তো এবারে পঞ্চদশ আগে ছিল, আগে তো এই গণভোটের বিধান ছিল আমাদের মনে প্রাণে। শুনেন, বাংলাদেশে আমি আইনজীবীদের পক্ষ থেকে বলেন বা বিএনপির পক্ষ থেকে বলেন, আমি তো বাঁধে ছিলাম, আমি জানি যে আমি গ্রেপ্তার হবো। আমি ওদের ছেড়ে দাও, ছাড়াইছি যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাও। আমি তো এটাই ছিল আপনার ভূমিকা। আমি ধরুন আমার এই আমি আমার বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্ট বারে প্রেসিডেন্ট সেক্রেটারির বিরুদ্ধে কখনো মামলা হয়? কখন হয়েছে? আমার বিরুদ্ধে আর এখন দিতে গিয়ে দেখলাম 48টা মামলা আমার বিরুদ্ধে হয়েছে। 2 বার আমি জেলে ছিলাম, কিন্তু তারপরেও কিন্তু আমি ছিলাম ঝুঁকি নিয়ে। কিন্তু আমি তো ফিল করি, আমি গুলি শোন, বাংলাদেশে 2018 সালের নির্বাচনে আমি একমাত্র ক্যান্ডিডেট এমপি, সাবেক এমপি। আমি গুলিবিদ্ধ 7টা গুলির দেখ এখনো আছে, কিন্তু আমি আন্দোলনে ছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় জিনিসটা কি, আমি আই এম নট এগেইনস্ট, আমি গণভোটের বিরুদ্ধে বলছি না। আমি সরকার যদি প্রচারণা করবে, আইনজীবী হিসাবে বলছি, সরকার অর্ডিন্যান্স করে এমনি পাস করে দিত, আইন করতেছে না কেন? এটা আসলে গণভোটের প্রচারণা মানে তাই নয়। গণভোট সবসময় 77 সাল থেকে গণভোটের প্রচারণা এবং সরকারের যে যে ডিপার্টমেন্টটা থাকে প্রচার ও প্রকাশনা অধিদপ্তর যেটা থাকে, এর মাধ্যমে বিভিন্ন পোস্টারিং, বিভিন্ন প্রচারণা এগুলো করে থাকে এবং সরকার আমলে, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটা প্রচারণা হয়ে থাকে, যেমন এবারও করছে। কিন্তু কি ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন না ভোট দিবেন এটা বলে না, কিন্তু গণভোট যে একটা হচ্ছে এই প্রচারণা করতেই হবে, এই প্রচারণা করবে এবং এখানে করছে, এটাই করতে চান, সে তো ভোটারের ব্যাপার। কিন্তু আমরা আসলে এরপরেও দেখেছি যে দুজন উপদেষ্টা কিন্তু সরাসরি বলেছেন যে হাফ ভোট যেন তারা দেন সাধারণ মানুষ, এবং প্রেস সচিবও কিন্তু বলেছেন যে হাফ ভোটের পক্ষে, শুধু গণভোট না, হাফ ভোটের পক্ষে পুরো পরিষ্কারভাবে বলেছেন যে হাফ ভোটের পক্ষে হচ্ছে প্রচারণা চালাবেন। আমি একজন আইনজীবী যেমন জুলাই সনদের যে সিগনেটরি জুলাই সনদ যারা সই করেছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের চেয়ারম্যান হিসাবে উনি জুলাই সনদে সই করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের চিফ হিসাবে উনি ওইটাতে সই করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের
দলের পক্ষ থেকে এটা সই করা হয়েছে। সুতরাং এটা তো একটা ঐকমত্যের বিষয়, এই জুলাই সনদ। তো জুলাই সনদের বিষয়টাই গণভোটে এসছে। সুতরাং এই বিষয়ে হ্যাঁ ভোট যেটাই বলেন এটা করতে পারে, এটাতে আমার মনে হয় কোনো থাকার কথা না। এটা সবাই হ্যাঁ ভোটের পক্ষে, এটা যে কেউ বলতে পারে। এটা আমার মনে হয় দোষের তেমন আমার কিছু মনে করি না, কারণ আমরা তো ঐকমত্য কমিশনের জুলাই সনদে সবাই সই করেছি। আইন করলে তো আপনি জনগণের পাচ্ছেন না, আপনি জনগণের গণভোটটা তো জনগণকে দিতে হবে, জনগণের ম্যান্ডেট দিতে হবে আপনাকে, এটা তো আইন করে হবে না। আলোচনা আসলে চলতেই থাকবে, আমাদের আলোচনা আজকের দিনের মতো শেষ করতে হচ্ছে। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ধন্যবাদ যুক্ত হয়েছেন, ডক্টর মোহাম্মদ জকরিয়া ধন্যবাদ, এবং একই সাথে ব্যারিস্টার সাজ্জাদ আলী। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে, কারণ যতই নির্বাচন আসবে ততই আসলে এই আলোচনা আমাদের আরও বাড়বে। দর্শক, আলোচনা চলতেই থাকবে রাজনীতি, তবে এর পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও আমরা এটা আলোচনা করতে চাই বিরতির পর ৭১ জার্নালে। নিশ্চয়ই তখন আবারও যুক্ত হবেন। সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। আমরা এবার দেশের রাজনীতির বাইরে, আমরা বাইরের দেশের আসলে খবর নিয়ে একটু আলোচনা করব, কারণ ইরানে এরই মধ্যে আমরা দেখেছি ধ্বংসযজ্ঞ চলছে, সরকারের সাথে বিক্ষোভকারীদের যেই দমন নিপীড়ন মতো ঘটনা ঘটেছে এরই মধ্যে, এবং ১৯২ জন এখন পর্যন্ত, হয়তো এই সংখ্যাটি কিছুক্ষণের মধ্যে আরও বাড়তে পারে, তবে সর্বশেষ ১৯২ জন সাধারণ মানুষ মারা গেছে সেই খবর বলছে রয়টার্স, এবং ৬০ ঘন্টার বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ আছে। এবং এরই মধ্যে কিন্তু ইরানের প্রধান যে নেতা, সে বলেছে যে যারা বিক্ষোভ করছে তারা আল্লাহর শত্রু, অর্থাৎ এক ধরনের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। যুক্ত হয়েছেন আমাদের সাথে সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। আমরা তার কাছ থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত একটু আলোচনা করতে চাই। ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন, এবং একই সাথে আপনার কাছ থেকে আমরা একটু জানতেই চাই যে ইরানে বিক্ষোভ যে তৈরি হয়েছে আবার হঠাৎ করে, আপনার কাছে কি মনে হয় এর পেছনে কারণ কি থাকতে পারে? কারণ আমরা তো কয়েকদিন আগেও দেখছিলাম যে সেরকমভাবে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্বটি, সেটি কিছুটা হলেও একটু শান্ত হয়ে এসেছিল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ৭১ টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের জবাবে বলবো যে ইরান পরিস্থিতি আসলে কখনো কখনো শান্ত হলেও শান্ত হয় না মার্কিন প্রশাসন, শান্ত হয় না ইসরায়েল, যার কারণে ইরানে সবসময় সংকট লেগেই থাকে। মার্কিন প্রশাসন এবং ইসরায়েল বা তাদের দোসররা যতক্ষণ পর্যন্ত না শান্ত হবে ততক্ষণ পর্যন্ত আসলে ইরান কখনো শান্ত হতে পারবে না। ইরানের যে অর্থনৈতিক সংকটের জন্য আজকে বিক্ষোভ বা সংঘর্ষ, সংঘাত, দাঙ্গা, সহিংসতা চলছে, এই অর্থনৈতিক সংকটটা তৈরির জন্য মূলত আমি আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদেরকে দায়ী করি। আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা যদি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা না দিত, একটা স্বাধীন দেশ হিসেবে স্বাভাবিক কর্মকাণ্ড তাকে পরিচালনা করতে দিত, তাহলে ইরানের এই অবস্থা তৈরি হতো না। আপনি জানেন বা আমরা সবাই জানি যে ইরান একটা তেল সমৃদ্ধ দেশ, তেল, গ্যাস এবং অন্যান্য সব ধরনের মূল্যবান খনিজ পদার্থ ইরানের রয়েছে। ইরান একটি কৃষি প্রধান দেশ, যথেষ্ট শিল্প তার কর্মকাণ্ডের রয়েছে, বিভিন্ন রকমের শিল্প কলকারখানা রয়েছে, অর্থনীতিতে যথেষ্ট শক্তিশালী একটি দেশ। তারপরেও এই যে সংকটটা তৈরি হয়েছে মূলত মার্কিন নিষেধাজ্ঞার কারণে। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যদি না থাকতো, ইরানকে যদি স্বাভাবিকভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হতো, তাহলে এই সংকট তৈরি হতো না। এবং এই যে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মূলত কেন, সেটা হচ্ছে যে ইরান আমেরিকার যে কথা শোনে না, ইরান আমেরিকার গুড বুকে নেই, সেই কারণে। দেখেন, আরো যে সমস্ত তেল সমৃদ্ধ দেশ আছে যারা আমেরিকার কথা মতো উঠা বসা করে, তাদের জন্য কোনো সমস্যা নেই। সমস্যা ইরানের জন্য, সমস্যা ভেনিজুয়েলার জন্য। আপনি নিশ্চয়ই জানেন কয়েকদিন আগে কিন্তু ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জাস্ট অপহরণ করেছে, কিডন্যাপ করেছে গায়ের জন্য। একটা স্বাধীন দেশ এই আধুনিক সভ্য জগতে, এবং গ্রিনল্যান্ডকে তারা ন্যাটোর হেডকোয়ার্টার বানাবে, এরকম একটা কথাও আমরা শুনতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র বলছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও আর একটা প্রশ্ন যে আপনি গ্রিনল্যান্ডের কথা বলেন, তাই? জি জি। গ্রিনল্যান্ড দেখেন, গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের একটা দ্বীপ, এটি একটা স্বাধীন দেশের ভূখণ্ড। সেই ভূখণ্ডকে আজকে দেখলাম গণমাধ্যমের খবরে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রশাসনকে বা তার সহচরদেরকে নির্দেশ দিয়েছে যে একেবারে গ্রিনল্যান্ডে কিভাবে সামরিক অভিযান পরিচালনা করা যায় তার পরিকল্পনা করার জন্য ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের লোকজনকে নির্দেশ দিয়েছে। তো এই যে নেটো জোটের সদস্য ডেনমার্ক বা গ্রিনল্যান্ড, সেও রক্ষা পাচ্ছে না মার্কিন প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। সেক্ষেত্রে সারা বিশ্বের আসলে কেউই এখন আর মার্কিন প্রশাসন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প থেকে নিরাপদ নয়। এটা আমাদের এই বিশ্বের জন্য বিরাট একটা বড় সংকট। কিন্তু সিরাজ, এবার কি ইরানের যে এইবারের বিক্ষোভ, বিগত দিনগুলোর বিক্ষোভের সঙ্গে কিছুটা কি পার্থক্য খুঁজে দেখেন নাকি না? এইবারের বিক্ষোভ না, যে দৃশ্যপটে এবার দৃশ্যপটে কিন্তু একজন তারা নেতা পাচ্ছে, দৃশ্যপটে একজন নেতা পাচ্ছে আর কি, রেজা শাহ পাহলভি। না, ইরানের বিক্ষোভ আপনি দেখে থাকবেন যে যখন জুন মাসে ইরান ইসরায়েল বা ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু দৃশ্যপটে এই ব্যক্তিই ছিলেন। আসলে একে আপনি নেতা বলছেন, কিন্তু এ সিম্পলি আমেরিকার আশ্রয় প্রশ্রয়ে থাকে একজন ভাসমান ব্যক্তি। তার কোনো বিশেষ কোনো অবস্থান ইরানে আছে সেটা বলা যাবে না, কারণ আমি ইরানে থেকেছি দীর্ঘ 10 বছর, রেডিও তেহরানে কাজ করেছি দীর্ঘ 16 বছর। আমি মোটামুটি বেশ কাছ থেকেই জানি যে এই যে রেজা শাহের ছেলে যে রয়েছে ইরানে, যিনি ইরানি জনগণকে এক ধরনের উস্কানি দিচ্ছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে, আর প্রকৃতপক্ষে তিনি ইরানি জনগণের কোনো নেতা না। তিনি যদি নেতা হতেন, আমরা কি কখনোই তাকে অ্যাকচুয়ালি ইরানের থেকে কোনো কিছু রাজনীতি কোনো কিছু পরিচালনা করতে দেখেছি? কিছুই না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি কারোর সাথে কোনোরকম ভাবে চিন্তা করে তাকে নেতা বানাবে, তারা তাকে বানিয়ে ফেলে অনেকটা, কিন্তু সেরকমও আসলে কিন্তু হয়ে যায়। তাই বলা যায় না, কারণ যে অবস্থা এখন ইরানে চলছে, দেখা যাবে কখন দাঁড়িয়ে গেছে যে এই ক্রাউন প্রিন্সই এক ধরনের নেতৃত্ব দিয়ে বসছেন। আলোচনা শেষ করতে হচ্ছে। সিরাজুল ইসলাম, আবারও হয়তো দেশের খবরে আপনার কাছ থেকে আমরা হয়তো আলোচনা শুনতে পাবো সামনের দিনগুলোতে। ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে, এবং ধন্যবাদ আমিনুল ইসলাম কাকুজি, আপনাকেও সময় দিয়েছেন। আগামীতে আবারও কথা হবে। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন ৭১ জানালে। দেখা হবে নিশ্চয়ই আবারও। ভালো থাকবেন সবাই।